আসসালামু আলাইকুম। পাঠ করছি শুকনো পাতার নূপুর পায়ে। লিখনীতে আয়শা শিখরিন। গল্প পাঠে আমি রেজওয়ানা খান নদী। পর্ব সংখ্যা ১৪। আমাকে মারবেন না প্লিজ। সব দোষ আপনার নাকের। মানে আপনি কেন এই সময় বের হতে গেলেন? বারিশ নাক থেকে হাত সরিয়ে দেখল তার আঙ্গুলের ডগায় গাঢ় লাল এক ফোঁটা রক্ত লেগে আছে। বাঁ হাতে ধরা তোয়ালেটা দিয়ে সে আলতো করে রক্তটুকু মুছে সেটা ছুঁড়ে ফেললো সোফার উপর। তারপর ধীরে পায়ে এক পা দুপা করে এগোতে শুরু করলো ঝিলমিলের দিকে। ভয়ে শিউরে উঠে পিছিয়ে যেতে লাগলো ঝিলমিল। পেছোতে পেছোতে পিঠ গিয়ে ঠেকলো বেডরুমের শক্ত দেয়ালে। প্লাস্টার লাগবে নাকি আইস প্যাক এনে দেবো? বিশ্বাস করুন, আমি তো শুধু বাতাসে মানে ওয়াশরুমের দরজাকে ডেমো দেখাচ্ছিলাম। ভীতি লুকাতে না পেরে অসংলগ্নভাবে যা মুখে এলো তাই বলে ফেলল সে। বারিশ থামলো গিয়ে একদম ঝিলমিলের কিঞ্চিতখানি দূরত্বে। তারপর দুহাত ঝিলমিলের মাথার দুপাশে দেয়ালে রেখে পুরোপুরি নিজের ছায়ার নিচে বন্দি করে ফেললো কিশোরীকে। মাথাটা সামান্য উঁচু করে ঝিলমিলের চোখের দিকে গম্ভীরতার দৃষ্টি ফেলে ফিসফিস করে বলল, দরজাকে ডেমো দেখাচ্ছিলে তাই না? ঝিলমিল উৎপত্তি উত্তরে বলল, হ্যাঁ। ঝিলমিল এখন ঠিক কোথায় তাকাবে কিছুতেই বুঝে উঠতে পারছে না। লোকটার চোখের দিকে সরাসরি কোন তাকানোর বিন্দুমাত্র সাহস তার নেই। আবার বারিশের আপাদমস্তক উদাম শরীর দেখে লজ্জায় তার কান লাল হয়ে আসছে। নিচের দিকে তাকাতেই আবার অন্য মুসিবত। কোমরে জড়ানো তোয়ালেটা বেশ ঢিলেঢালা বাঁধা আছে। একটু নড়চড় হলেই যদি খুলে যায়। ছি! লজ্জা আর আতঙ্কে ঝিলমিল শক্ত করে চোখ দুটো বন্ধ করে ফেলল। বেশ কিছুক্ষণ ওভাবেই কেটে গেল। বারিশের গরম নিঃশ্বাসের ছোঁয়া এখনো পাচ্ছে সে। স্পষ্ট বুঝতে পারছে লোকটা নড়েনি, এখনো ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে আছে। হালকা ঠোঁট ভিজিয়ে অবশেষে চোখ মেলল ঝিলমিল। অতঃপর ধীরে ধীরে মাথাটা একটু উপরে তুলতেই বুকটা মোচড় দিয়ে উঠল তার। মানুষটার নাকের পাশ দিয়ে তখনও সরু ধারায় রক্ত গড়াচ্ছে। ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল তার। কিছু না ভেবেই সে নিজের ডান হাতটা উপরে তুলে স্বামীর নাকে সে রক্তের দাগ ছুঁয়ে ফেলল। রক্ত বের হয়ে গেছে তো দেখি। ভুল শুধরানোর আকুলতায় সে নিজের হাত দিয়ে বারিশের নাক থেকে রক্ত মুছে দিতে লাগলো। কিন্তু এভাবে মুছে লাভ নেই। রক্ত পড়া বন্ধ হচ্ছে না। আতঙ্ক আর অপরাধবোধে ঝিলমিলের হাত তখন কাঁপছে। সে আর এক মুহূর্ত দেরি না করে বারিশের বারিশকে টেনে পাশের বিছানায় বসিয়ে দিয়ে দৌড়ে গিয়ে ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্সটা টেনে নিয়ে এলো। খুব সাবধানে একটা কটন বাডসে বায়োটিন নিয়ে বারিশের নাকের ক্ষতে লাগিয়ে দিতে দিতে ফিসফিস করে বলে উঠল, নিঃশ্বাস কি ঠিক মতো নিতে পারছেন? থাক, আর কষ্ট পাবেন না। একটু পরেই সব ঠিক হয়ে যাবে। সরি, আমি সত্যিই বুঝতে পারিনি। ঝিলমিলের সত্যি খুব খারাপ লাগছে। সে তো তখন এমনি এমনি ভাবছিল। সত্যি সত্যি নাক ফাটাতে একদমই চায়নি। ক্ষতস্থানে ওষুধ লাগানো শেষ করে তাড়াতাড়ি ফার্স্ট এড বক্সটা গুছিয়ে রাখতে গেল সে। তখনই গম্ভীর গলায় থমথমে সুরে ভেসে এলো বারিশের নির্দেশ, এইসব করে লাভ নেই। গিয়ে আমার কাপড়গুলো ধোয়াও এবং শাওয়ার নিয়ে দ্রুত রান্না করতে যাও। ঝিলমিলে খারাপ লাগাটা উবে গেল মুহূর্তেই। মুখটা কালো করে বলল, এই রান্না করলে রাত হয়ে যাবে। খিদে পেয়েছে। বাসায় যা রান্না হয়েছে সেগুলোই খেয়ে নিন। বারিশ আর চোখে কঠোর দৃষ্টিতে তাকিয়ে এক এক করে মেপে বলল, আমি এক কথা বারবার বলি না ঝিলমিল? তুমি এমনিতে আমার মাথা গরম করে দিয়েছ। আমার ইচ্ছে করছে তোমার নাকটাও ফাটিয়ে দিতে। ঝিলমিলের এতক্ষণ যেটুকু অপরাধবোধ হচ্ছিল তার সবটাই মুহূর্তেই পানি হয়ে গেল। ভেতরে ক্ষোভ আর রাগটা চড়চড় করে মাথার উপর উঠে গেল তার। ইচ্ছে করছে আগের মতোই কয়েকটা সজোরে ঘুষি বসিয়ে দিতে লোকটা সে লাল হয়ে থাকা নাকের উপর। বারিশ বেশ হুকুমের স্বরে আবার বলে উঠল, কি হলো, যাও, খিদে পেয়েছে আমার। আমি আমি কাপড় ধুতে পারি না। এসব নিয়ে কথা আগেই বলা হয়ে গেছে। বারিশ অত্যন্ত নির্বাক। সে যেটা পারি না সেটা কিভাবে করব আমি? এবার সত্যি সত্যি অসহায় শোনালো ঝিলমিলের স্বর। আজকে তো ঠিকই পারো। অকাজ তো ঠিকই পারো। কথা কম বলে দ্রুত কাজ করো। রাগে ক্ষোভে ভেতরে ভেতরে ফুঁসতে ফুঁসতে ঝিলমিল বাথরুমের দিকে পা বাড়ালো।
ইচ্ছে করেই সজোরে একটা আছাড় মেরে ওয়াশরুমের দরজাটা লাগিয়ে দিল সে। বারিশ একটা দীর্ঘশ্বাস ফেলে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার ভেজা চুলগুলো এলোমেলো ভাবে কপালে ছড়িয়ে আছে। দু হাত দিয়ে চুলগুলো দুভাগ করে দুপাশে সরিয়ে দিল সে। নাকটা এখনো বেশ বাজে ভাবে লাল হয়ে আছে। অসভ্য মেয়েটা, আরেকটু হলেই আজ নাকের হাড়টাই ভেঙে যেত, গুঁড়ো করে দিত। সোফা থেকে একটা স্লিভলেস টি শার্ট টেনে নিয়ে গায়ে চড়ালো সে। তার তোয়ালেটা ছেড়ে পরে নিল একটা ট্রাউজার। হঠাৎ ওয়াশরুমের ভেতর থেকে ভেসে এলো ঝিলমিলের আকাশ বাতাস কাঁপানো তীব্র চিৎকার। তড়িৎ বেগে দরজার কাছে ছুটে গেল বারিশ। দরজা সজোরে থাপড় মেরে উদ্বেগ নিয়ে বলল, কি হয়েছে? চিৎকার করছো কেন? ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। বারিশ আবার দরজায় ভারী টোকা দিল। ঝিলমিল, দরজা খোলো। এবারও কোনো জবাব না পেয়ে বারিশ দরজার শোল্ডার টাচ করতে যাবে, ঠিক তখনই খট করে খুলে গেল দরজাটা। ভেতর থেকে দেখে বারিশ হা হয়ে যাওয়ার জোগাড়। ঝিলমিল ভেতরে দাঁড়িয়ে আছে। তার বাঁ হাতে একদম দুটো আঙ্গুলের ডগা দিয়ে ঝুলিয়ে আছে বারিশের ক্যালভিন ক্লেইন ব্র্যান্ডের আন্ডারপ্যান্ট। মেয়েটা সেটা দিয়ে তাকিয়ে থেকেই ধরা গলায় বলল, এসব করার জন্য বিয়ে করেছি আমি? আপনার এসব ধোয়ার জন্য? বারিশ এক মুহূর্ত নির্বাক হয়ে ঝিলমিলের কায়দা আর তার হাতের ঝুলন্ত পোশাকটির দিকে তাকালো। সে ভেবেছিল ভেতরে বুঝি অনেক বড়সড় অঘটন ঘটে গেছে। সে ধীরে সুস্থে হাত বাড়িয়ে ওয়াশরুমের দরজাটা আবার বাইরে থেকে ঠাস করে লক করে দিল। ঠাস করে মুখের উপর দরজাটা বন্ধ হয়ে যাওয়ার পর ঝিলমিল কয়েক সেকেন্ড পাথরের মতো দাঁড়িয়ে রইল। অসভ্য, হিংস্র, পাষাণ একটা ঘৃণায় হাতে ধরে রাখা ক্যালভিন ক্লেইন এর সে জিনিসটা হাতের সাথে লন্ড্রি বাস্কেটের ভেতর ছুঁড়ে ফেলে দিল। রাগে তার শরীর রিরি করছে। আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখলো চেহারাটা একদম লাল হয়ে আছে। এই লোকটা তাকে দিয়ে কেন এসব করাচ্ছে? ওয়াশরুমের বেসিনের পাশে রাখা ডিটারজেন্ট আর ফ্যাব্রিক সফটনারের বোতলগুলোর দিকে তাকিয়ে এক মুহূর্ত ভাবলো ঝিলমিল। সে তো জীবনে নিজের জামা কাপড়ও কোনোদিন নিজে কাচেনি, আর আজ তাকে জল্লাদের কাপড় ধুতে হচ্ছে। শুরু হলো ঝিলমিলের ওয়াশরুমের অভিযানের প্রথম অধ্যায়। চুলগুলো একপাশে নিয়ে বালতির পানি ছেড়ে বালিশের প্যান্ট, শার্ট আরো বাকি কাপড়গুলো চুবিয়ে নিল। এখানে আজকের পরা পোশাক আর কিছু আগের জমা ছিল। ডিটারজেন্ট কৌটোটা ধরে কোনো মাপঝোঁক ছাড়াই এক গাদা পাউডার ঢেলে দিল বালতির পানিতে। মুহূর্তের মধ্যে ফেনার পাহাড় তৈরি হয়ে গেল। নাক ভেঙে দেওয়া উচিত হয়নি, একবার মাথাটায় ফাটিয়ে দেওয়া উচিত ছিল। ফেনার মধ্যে কাপড় চুবাইয়ে চুবিয়ে আছাড় মারতে মারতে বিড়বিড় করতে লাগলো ঝিলমিল। বারিশের এক একটা প্যান্ট শার্ট ডলে ডলে সাবান মাখছে আর মনে মনে সেগুলো বারিশের উপর রাগ ভেবে সমস্ত শক্তি দিয়ে আছাড় মারছে। পানি আর ডিটারজেন্ট পুরো ওয়াশরুমের টাইলস একদম পিচ্ছিল হয়ে গেছে। ভারী জিন্সের প্যান্টটা নিকড়াতে গিয়ে পা পিছলে এক চোট পড়ে গিয়েও কোনো মতে বেসিন ধরে নিজেকে সামলালো ঝিলমিল। পড়লে নিশ্চিত এই বয়সে কোমর যাবে তার। পায়ের পাতায় ফেনা লেগে বিশ্রী অবস্থা। ভেজা আর ভারী প্যান্টটা ভাঁজ দিয়ে পানি ঝরাতে গিয়ে ঝিলমিলের হাতের আঙ্গুলগুলো ব্যথায় নীল হওয়ার জোগাড়। একটা প্যান্ট শার্ট নিগড়াতেই যদি এই অবস্থা হয় তবে বাকিগুলো ধরে কিভাবে? হাত দুটো ঘষে লাল হয়ে গেছে। কপালে জমে উঠেছে ছোট ছোট ঘামের বিন্দু। শেষমেশ কোনো মতে ধোয়া কাপড়গুলো এক এক করে তোয়ালে রাখার হ্যাঙ্গার আর শাওয়ার স্ট্যান্ডের উপর ঝুলিয়ে দিল। পুরো ওয়াশরুমে তখন ফেনার বন্যায় ভাসছে। আর বারিশের ভিজে চপচপ করা প্যান্ট শার্ট থেকে টপ টপ করে পানি ঝরে পড়ছে নিচে। দরজার লক খুলে এক হাতে কোমর ধরে ধরতে ধরতে বাকিয়ে কোমর ধরে ধুতে ধুতে বাঁকিয়ে বেরিয়ে এলো ঝিলমিল। চুলগুলো জট পেকে কপাল লেপ্টে আছে। জামার সামনের অংশ ভেজা। সামনের সোফায় ল্যাপটপ কোলে বসে আছে বারিশ। তার দিকে খুনের চোখে তাকিয়ে ফুসফুস করে বলল, হয়েছে, শেষ ধোয়া। ঝিলমিলের কথা শুনে সোফায় বসে থাকা বারিশ ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ তুলে তাকালো ঝিলমিলের ভিজে যাওয়া জামা, উস্কো খুস্কো চুল আর রাগে ফুঁসতে থাকা চেহারার দিকে। এক নজর তাকিয়ে ধীরে পায়ে উঠে ওয়াশরুমের দরজায় গিয়ে দাঁড়ালো।
ভেতরের ফ্যানার বন্যা আর শাওয়ারের স্ট্যান্ড থেকে টপ টপ করে পানি ঝরার করুণ দৃশ্য দেখে বারিশের কপাল কুঁচকে এলো। সেখান থেকে মুখ ফিরিয়ে ঝিলমিলের দিকে তাকিয়ে বলল, বাথরুমে কি বাতাস সয় নাকি ওয়াশরুমের মাঝরাতে রোদ উঠবে? ঝিলমিল এক মুহূর্ত হা হয়ে তাকিয়ে রইল। মানে মানে হলো বন্ধ বাথরুমে এভাবে জগাখিচুড়ি করে ঝুলিয়ে রাখা কাপড় শুকনো তো দূরের কথা, কাল সকাল এগুলো পচা ড্রেনের গন্ধ বের হবে। এতগুলো সাধারণ জ্ঞানও কি তোমার মাথায় নেই? কি করব এখন? ছাদে গিয়ে মেলে দিয়ে আসবে। আপনি মেলে দিয়ে আসুন, এখন তো আবার রান্না করতে হবে। পারবো না। ঝিলমিল থম মেরে কিছুক্ষণ তাকিয়ে থাকলো স্বামীর দিকে। জানতো বলে লাভ হবে না। সে নিচে কাপড়গুলো নিয়ে বের হয়ে গেল রুম থেকে। এদিকে কাপড়ের পানি পুরো ফ্লোরে ভেসে গেছে। ফিরে আসুন, এগুলো ঝিলমিল বারিশকে দিয়েই মেলাবে। এখন তো আবার রান্না করতে হবে। এত কিছু করতে পারবো না। ইউটিউবে একটার পর একটা রান্নার রেসিপি ভিডিও স্ক্রল করতে যাচ্ছে ঝিলমিল, কিন্তু একটাই মাথা মুন্ডু তার মাথায় ঢুকছে না। এত বেলা হয়ে গেছে, এই সময়ে ভারী কিছু পেটে না পড়লে খিদে মেটার কোনো চান্সই নেই। অথচ টেবিলে কত শত পদে সুস্বাদু খাবার সাজানো হয়েছে, সেই সব ফেলে রেখে এখন তাকে নতুন করে রাঁধতে হবে। আল্লাহ, এই লোকটা আসলেই চায় কি? কেমন মানুষ এটা? না, এ মানুষ হতে পারে না। নিশ্চিত মঙ্গল গ্রহের কোনো রিজেক্টেড এলিয়েন, তাও আবার মারাত্মক মেন্টাল এলিয়েন। ধপ করে চেয়ারে বসে পড়ে হতাশার সুরে বলল ঝিলমিল, "এটা তো পারবো না আমি। টুম্পা আন্টি, কিভাবে খাবার রান্না করব?" টুম্পা রান্নাঘরের কাউন্টারে হেলান দিয়ে স্পৃহ ভঙ্গিতে আপেলে কামড় বসালো। চিবোতে চিবোতে নির্বাণায় বলল, "আমি কিছু কইতে পারবো না। আবার তোমার জামাই আমারে আবার বকবো। যেমন চাই ওইটাই বানায়া সুজা মুখের উপর নিয়া দাও। যত্ত ঢং।" ঝিলমিল নিজের ভেজা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে চোখ গোল গোল করে তাকালো। আর আমি আমি কি খাবো? আমাকেও তো শেষমেশ এগুলোই গিলতে হবে। কয়েক মুহূর্ত রান্নাঘরে নিস্তব্ধতা ছেয়ে রইল। টুম্পা মচমচ করে আপেলের আরেকটা কামড় নিয়ে একটু ভেবে বলল, একটা উপায় আছে অবশ্য। কি উপায়? আমি মুখে মুখে কইয়া কইয়া দেই তুমি রাঁধো, তখন কি ভাবলা কি মশলা দিবা আর আমি বইলা দিমু, আর তুমি সেই মতো হাত চালাইবা। শেষ পর্যন্ত রান্নাটা তোমার হাতেই হইব। কাজের কাজও হইল, আবার জামাইয়ের হুকুমও মানা হইল। এই কথা। এক মুহূর্তের জন্য থমকে গেল ঝিলমিল। অতঃপর যেন ডুবে যাওয়া মানুষের হাতে খড়কুটো পাওয়ার মতো একরাশ উচ্ছ্বাসে টুম্পাকে এক হাতে জাপটে ধরে গলা কষে একটা চুমু বসিয়ে দিয়ে বলে উঠল, আই লাভ ইউ টুম্পা। আই লাভ ইউ টুম্পা আন্টি। তুমি জাস্ট জিনিয়াস। এবার বলো, এই মেন্টাল এলিয়ানের দুপুরে কি খাবার? নির্দিষ্ট কোনো পছন্দ নেই? যতদিন ধরে আইছে দুপুরে তেমন একটা বাড়িতে খায়ও না, বানায়ও গরুর মাংস, রেজালা আর ভাত। টুম্পার কড়া তদারকিতে ঝিলমিল রান্নাঘরের কাজে নেমে পড়ল। কোনটা আগে তেলের উপর ছাড়তে হবে, কতটুকু পেঁয়াজ লাল হয়ে বাটা মশলা কষাতে হবে, টুম্পা নিজের হাতে কিছু না ছুঁয়েও শুধু মুখ চালিয়ে সব সামলে নিচ্ছিল। ঝিলমিলও তার কথা অনুযায়ী সব করছিল। ঘন্টাখানেকের মধ্যে রান্নাঘরে মশলার কড়া ঘ্রাণ ছড়িয়ে পড়ল। আশেপাশে ধোয়া ওঠা ধবধবে সাদা ভাত, অন্য পাশে লালচে গরুর মাংসের রেজালা আর চিংড়ি মাছ ভুনা। সবশেষে বাটিতে খাবার বেড়ে নিতে নিতে ঝিলমিলের কপালে জমা ঘামের বিন্দুটুকু চকচক করে উঠছে। অবেলায় রান্নাঘর থেকে মশলার ঘ্রাণ পেয়ে উপরের থেকে শিউলি বেগম আর জারিন নেমে আসে। ঝিলমিলকে রান্নাঘরে খাটতে দেখে শিউলি বেগম বিচলিত মুখে বললেন, তুমি আবারও রান্না করে এসেছো? বাবা জানলেই রেগে যাবে কিন্তু। কি করব আমি? না এলে বারিশ চাচ্চু রেগে যাবেন, এমনি বাসা থেকে বের করে দেবেন। শিউলি বেগম ঝিলমিলের দিকে কিছুক্ষণ থমকে তাকিয়ে রইলেন। গলার স্বর কিছুটা গম্ভীর করে বললেন, কাকে চাচ্চু বলছো তুমি? কথাটা শুনেই এক মুহূর্তে চুপসে গেল ঝিলমিল। মাটির দিকে চোখ নামিয়ে মাথা নিচু করে ফেলল। সকালেও খেয়াল করেছে আমার চাচি আমাকে সকালেও খেয়াল করেছি আমাকে চাচি ডাকছো, বাবাকে দাদা বলছো, আর নিজের স্বামীকে ডাকছো চাচ্চু। এখনো এগুলো ডাকলে হবে? কিছু বলল না ঝিলমিল, শুধু পায়ের নখ দিয়ে মেঝেতে টাইলস ঘষতে লাগলো। শিউলি বেগম ঝিলমিলের আরো কাছে গিয়ে
পরম মমতায় গালে হাত রেখে বললেন, স্বামীকে কেউ চাচ্চু বলে? পাগল মেয়ে, বিয়ে যেভাবেই হোক। তরঙ্গ তোমার স্বামী, তোমার সারা জীবনের সঙ্গী। আর যেন এইসব না শুনি। কথাটা শেষ হতেই শিউলি বেগমের পাশে এসে দাঁড়িয়ে থাকা নিজের মেয়ে জারিনের দিকে ফিরে বলল, তোকে যেন আর কখনো ঝিলমিলকে আপু ডাকতে না শুনি। চাচি আম্মা ডাকবি। জারিন মাথা নেড়ে অনুগত ভঙ্গিতে বলল, আচ্ছা আম্মু। চাচি আম্মা, তুমি কি রান্না করছো? জারিনের মুখে চাচি আম্মার ডাক শুনে ফিক করে হেসে দিল ঝিলমিল। জারিন নাকি তাকে এখন চাচি বলে ডাকবে। শিউলি বেগম কড়া চোখে তাকালো ঝিলমিলের দিকে। আবার হাসছো? বকবো কিন্তু। ঝিলমিল নিজের হাসিটা সামলে নিয়ে জারিনের একটু কাছে এসে বলল, তোমার চাচুর জন্য খাবার রান্না করছি। উনার পেটে অসুখ হয়েছে। আমার হাতের খাবার ছাড়া অন্য কারো খাবার হজম হয় না। শিউলি বেগম বিরক্তিত নিঃশ্বাস ফেলে বলল, সে আসলে কি চাইছে? এগুলো কিন্তু বাবার কানে গেলে আমার ঝামেলা হবে। বাসায় এত মানুষ থাকতে বারবার তোমাকে দিয়ে কেন রান্না করাবে? মিল কিছু মুখ ফুটে বলার আগেই হঠাৎ কোথা থেকে যেন আরিফটা হাজির হলো। দরজায় হেলান দিয়ে অট্টহাসিতে ফেটে পড়লো। তোকে দিয়ে শেষে কিনা রান্না করাচ্ছে আমার চাচ্চু। আরে শেষমেশ তুই আমার চাচার চাকরানি হয়ে গেলি। আচ্ছা, এখানে বলে দিই, আমারও ঝামেলা হচ্ছিল। এখানে হচ্ছে ছেলের নাম হচ্ছে জারিফ, মানে ওই যে ভেস্তে, যে ওর নাম ছিল জারিফ, আর ভাস্তির নাম হচ্ছে জেরিন। জারিফের এমন কুরুচিপূর্ণ কথায় রাগে আর অসহায়ত্বে গলা দুটো লাল হয়ে উঠল মেয়েটার। ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো সে। ঝিলমিল জবাব দেওয়ার আগে শিউলি বেগম ছেলেকে ঝাঁঝালো গলায় বলল, জারিফ, কেমন অসভ্যের মতো কথা বলছিস? যা এখান থেকে। যাবো মানে? প্রচন্ড খিদে পেয়েছে, খেতে দাও। দিচ্ছি, যা। শিউলি বেগম বিরক্ত মুখে বললেন, কি কি রান্না হয়েছে আজকে? টেবিলে গিয়ে বসো, যা রান্না হয়েছে নিয়ে আসছি। কিন্তু জারিফ সরল না। ঝিলমিলের বানানো ধোয়া ওঠা পাটিগুলোর দিকে বাঁকা চোখে তাকালো। ঝিলমিল, তুই কি রান্না করেছিস রে? শুধু চাচ্চুকেই খাওয়াবি? আমিও একটু টেস্ট করে দেখি। কথাগুলো বলতে বলতে হালকা চাহনিতে ঝিলমিলের বানিয়ে রাখা খাবারের বাটির দিকে হাত বাড়ালো। জারিফের আঙ্গুল বাটিতে স্পর্শ করার আগে পেছন থেকে বারিশ এসে তার হাতটা শক্ত করে চেপে ধরলো। ঠান্ডা বরফ শীতল গলায় বারিশ বলল, ধরবি না এগুলো। জারিফ চমকে উঠে কবজি ছাড়ানোর চেষ্টা করে শুধালো, কেন? কারণ এগুলো আমার। শিউলি বেগম আর জারিন থমকে দাঁড়িয়ে রইল, আর ঝিলমিল দেয়ালের সাথে সেটে গিয়েছে। নিঃশ্বাস আটকে ফেলল। জারিফ মুখখানা কিছুটা বাঁকা করে নিজের অসন্তুষ্ট আড়াল করার চেষ্টা করলো, কিন্তু বারিশের চোখের দিকে তাকিয়ে আর এক শব্দ বের করতে পারল না। বারিশ এক ঝটকায় হাতটা ছেড়ে দিয়ে ঝিলমিলের দিকে তাকালো। ট্রেতে খাবার সাজিয়ে উপরে নিয়ে এসো। বারিশ আরো কারো উত্তরের অপেক্ষা না করে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। ঠিক তখনই চারপাশে থমথমে স্তব্ধতা চিরে স্ত্রীর কুঞ্চিত কণ্ঠস্বর ভেসে এলো তার কানে, পাগলু, শোনো পাগলু। নিমেষেই স্তব্ধ হয়ে গেল বারিশের দীর্ঘ পায়ের পদক্ষেপ। সোজা এসে দাঁড়িয়ে পড়ল সে, তবে পেছন ঘুরে তাকালো না। এক ইঞ্চিত নড়ল না তার শরীর, শুধু পিঠের পেশিগুলো টান টান হয়ে উঠল। শিউলি বেগম অবিশ্বাস্য চোখে প্রথমে ঝিলমিল, তারপর বারিশের পিঠের দিকে তাকালেন। কি বলে এ মেয়েটা? চাচ্চু ডাকতে না পারায় সোজা পাগলু ডাকছে। অন্য পাশে টুম্পা দুই চোখ কপালে তুলে হা করে ঝিলমিলের দিকে তাকিয়ে রইল। ওরে পোল্টি পাঁচ মেয়ে, একটু আগে আমার কাছে কান্নাকাটি কইরা কাড়াকাড়ি কইরা নালিশ ঠুকলি, ডাকলি মেন্টাল এলিয়েন, আর এখন হুট কইরা রং পাল্টাইয়া গইল্লা জল হইয়া সোজা পাগলু। মনে মনে আওড়ালো সে। সবচেয়ে মারাত্মক বিস্ফোরণ ঘটল জারিফের ভেতর। বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা। বারিশ ধীরগতিতে ঘাড় ফেরালো। কপালের উপর দুটো সূক্ষ্ম ভাঁজ গভীর থেকে গভীরতর হলো। চোখের কোণে তীব্র এক বিভ্রান্তি ও বোধগম্যহীনতায় ছায়া। ঝিলমিল প্রথমে একটু ইতস্তত করে, পরক্ষণে ভয় আর সংশয় ঝেড়ে ফেলে একদম সোজা বারিশের সেই বিভ্রান্ত চোখের দিকে, চোখের উপর দৃষ্টি স্থির রাখলো। গলার স্বর বেশ স্পষ্ট আর স্বাভাবিক রেখে বলল, হ্যাঁ, তোমাকেই ডাকছি। উপরে না গিয়ে এখানেই বসে খাই চলো। তুমি টেবিলে গিয়ে বসো, আমি খাবার আনছি। বারিশ এবার ভেতরে ভেতরে আরো অবাক হলো। সে চেহারায় আর প্রকাশ করলো না। ঝিলমিল আর চোখে তাকালো জারিফের দিকে। জারিফের মুখটা তখন সত্যি দেখার মতো। চুয়াল ঝুলে গেছে, চোখ দুটো রাগে
কোটর থেকে বেরিয়ে আসার জোগাড়। বারিশ একবার জারিফের দিকে তাকিয়ে বিনা বাক্যে টেবিলে গিয়ে বসলো। ঝিলমিল আর দেরি না করে টুম্পার হাত থেকে ট্রেটা নিজের হাতে নিয়ে সোজা ডাইনিং টেবিলে চলে এলো। বাটিগুলো ঢাকনা সরাতে ধোয়া ওঠা খাবারগুলো অত্যন্ত যত্নের সাথে সে প্রথমে বারিশের প্লেটে বেড়ে দিল। এবার নিজের প্লেটেও পরিমিত খাবার বেড়ে নিয়ে বারিশের ঠিক পাশের চেয়ারটায় ঘেঁষে বসলো। টেবিলে ঠিক অন্য পাশে বসে আছে জারিফ। তার থমথমে মুখটা রাগের ছায়া স্পষ্ট। শিরলি বেগম ছেলের প্লেটে খাবার বেড়ে দিতে লাগলেন, কিন্তু থালার দিকে তাকানোর কোনো আগ্রহই যেন জারিফের নেই। জারিফের দৃষ্টি সোজা আড়াআড়ি গিয়ে আটকে আছে ঝিলমিলের উপর। খাবার মুখে তুলে তোলা তো দূরের কথা, ঝিলমিলের এই আত্মবিশ্বাসী ভঙ্গিটা তার গলায় যেন কাটা হয়ে বিঁধছে। এদিকে ঝিলমিল জারিফের সেই বিভ্রান্ত চাহনি পুরোপুরি উপেক্ষা করে বেশ শান্ত ভঙ্গিতে খাবার খাচ্ছে, যেন এই টেবিলে বারিশ আর সে ছাড়া আর কারোর অস্তিত্ব নেই। নিজের হাতে খেয়ে নিজের হাতে খেতে পারবে, নাকি খাইয়ে দিতে হবে? বাক্যটা বললেই সে যেন বারিশ আর জারিফ দুজনকেই খোঁচা দিল। বারিশ আবারও জারিফের দিকে তাকালো, দেখলো তার দৃষ্টি ঝিলমিলের উপর। খেতে থাকা ঝিলমিলের হাত নামিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, রুমে চলো। কেন, এখানে বসে খাই প্লিজ। শুনল না বারিশ, টেনে নিয়ে গেল। যেতে যেতে টুম্পাকে বলল যেন খাবারগুলো রুমে দিয়ে আসে। ঝিলমিল আর বাড়াবাড়ি করলো না, নিঃশব্দে বারিশের টানের সাথে নিজের পা মেলালো। টুম্পা খাবার নিয়ে আসার পর খাবার খেতে খেতে ঝিলমিল একবার বারিশকে জিজ্ঞেস করলো, খাবার কেমন হয়েছে চাচ্চু? বারিশ তখন ওয়াশরুম থেকে হাত ধুয়ে বের হচ্ছিল। টিস্যুতে হাত মুছতে মুছতে নির্ভাবনায় বলল, ভালো না। ঝিলমিল খুব বলতে ইচ্ছে করলো, ভালো না লাগলে যেন নিজেই রেঁধে খায়, কিন্তু বলল না। সে নিজেও হাত ধুয়ে আসলো। বের হতে পেছন থেকে বারিশের হুকুম ভেসে এলো, একটা শার্ট বের করো, বের হব আমি। বিরক্তিতে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়লো ঝিলমিল। ওয়ার্ড্রোবের খুলে টেনে বের করলো একটা নিখুঁত আয়রন করা কুচকুচে কালো শার্ট। শার্টটা নিয়ে বারিশের সামনে গিয়ে বাড়িয়ে দিল, এই নিন। কিন্তু বারিশ কাপড়ে হাত দিল না। চোখের পলকে ঝিলমিলের বাড়িয়ে দেওয়া হাতের কবজিটা ধরে পিঠের পেছনে মুচড়ে ধরলো। এত দ্রুত ঘটনাটা ঘটলো যে ঝিলমিলের সামলে ওঠার সুযোগই পেল না। পিঠের সাথে হাত সেটে যেতে ব্যথায় একটু কোকিয়ে উঠল সে। বারিশ তার কাছাকাছি এসে হাড় কাঁপানো কণ্ঠে ফিসফিস করে বলল, মানা করেছি না চাচ্চু বলতে। মিমি, কিসের প্রবলেম তোমার? ঝিলমিল ব্যথায় দাঁতে দাঁত চেপে বলল, আগে হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি। বিন্দুমাত্র ঢিলে করলো না হাতের মুঠি যুবক। ঝিলমিলের চোখের দিকে তাকিয়ে গাঢ় গলায় বলল, আগে বলো তোমার কি সমস্যা। মেয়েটা এবার খানিক ক্লান্ত ভঙ্গিতে চোখ সরু সরু করে এরপর একটি শক্ত নিঃশ্বাস ছেড়ে মুখ ফুলিয়ে বলল, কোনো সমস্যা নেই, আর বলবো না। বারিশ এক মুহূর্ত তার থমথমে মুখের দিকে তাকিয়ে রইল, অতঃপর জিজ্ঞেস করলো,